খারাপ খবর নিয়ে আলোচনা হচ্ছে এবং খারাপের থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারছি না। নানা রকমের আতঙ্কের কথা আলোচনা হচ্ছে। সারা দেশে ডেভিল হান্ট দ্বিতীয় পর্ব চলছে, তাতে ধরপাকড়ের ঘটনাও ঘটছে। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, সেখানে নির্বাচন প্রতিহত করার চেষ্টা যদি কেউ করে তাহলে মানে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সেগুলো সুন্দরভাবে প্রতিরোধ করা, মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, তখন প্রধান উপদেষ্টার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে মানে আইন লঙ্ঘন করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি নির্বাচন প্রতিহত করার কেউ চেষ্টা করে তাহলে আপনারা ধীর স্থিরভাবে সুস্থভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে সেগুলো প্রতিরোধ করবেন। প্রধান উপদেষ্টার ভাষণ যখন শুনলাম তখন আজকে দ্বিতীয়বারের মতো আবারও আলোচনায় আসলো যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনীতিতে সবথেকে বড় আলোচনা হয়েছে যে এর পরের টার্গেট কারা, কিংবা ওসমান হাদি যদি সত্যি টার্গেটেড হামলা হয় তাহলে টার্গেটটাকে শুধু তাকেই করা হয়েছে নাকি এর একটা লিস্ট রয়েছে, এর একটা সিরিয়াল রয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবারও দাবি করছেন যে এই কিলিং মিশনের টার্গেট 50, অর্থাৎ 50 জনকে টার্গেট করা হয়েছে। সেই কথা তিনি আবারও কি বললেন, কিভাবে বললেন, কি বোঝাতে চাইলেন, এই কথা স্পেসিফিক সংখ্যাই না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে এই কথা কিন্তু শোনা যাচ্ছে। তাহলে টার্গেট করছে কারা, সেই ব্যাপারে সরকার কতটুকু প্রস্তুতি নিচ্ছে সেই টার্গেট ঠেকানোর জন্য, সেগুলো আলোচনা করে আর চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিজয় দিবসের প্রাক্কালেও আমরা খারাপ খবরের হাত থেকে যেন রক্ষা পাচ্ছি না। আজকে মহান বিজয় দিবস, সেই বিজয় দিবসের একেবারে শেষ বেলাতে এসেও আমাদেরকে খারাপ খবর নিয়েই আলোচনা করতে হচ্ছে। সেই খারাপ খবরটা এর আগে একবার শুনেছিলাম, আবারও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, এবং তিনি স্পেসিফিকলি বলছেন যে ওসমান হাদির পরেও কিলিং টার্গেটে 50 জন আছে। আমার মনে হয় যে রাশেদ খান যেহেতু খুবই গুরুত্বের সাথে এই কথাটা বলছেন, সেহেতু সরকারের উচিত হবে কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত হবে তার সঙ্গে কথা বলা এবং তার কাছে স্পেসিফিক কোনো তথ্য থাকলে সেই তথ্যগুলো কাজে লাগানো। আমি জানি না, কথা বলতেও পারেন তারা ইতিমধ্যে, নিশ্চয়ই এটা নিয়ে কোনো না কোনো মেকানিজম হচ্ছে। দুই পক্ষেরই প্রস্তুতি নিশ্চয়ই রয়েছে। যারা টার্গেট করছে তাদের যেমন প্রস্তুতি থাকবে, সরকারেরও একটা প্রস্তুতি নিশ্চিত করেই আছে সেগুলো মোকাবেলা করার জন্য। সেই প্রস্তুতি থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কি বলছেন রাশেদ খান? আমার দেশ তাকে নিয়ে আজকে আবার শিরোনাম করেছে, সেখানে বলা হচ্ছে 50 এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ। রাশেদ খান সেই খবরের বিস্তারিততে বলা হচ্ছে আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, তারা আসন্ন ত্রয়োদশ নির্বাচনের 50 এমপি প্রার্থীকে হত্যা করবে এবং দলটি তা শুরু করেছে বলে ধারণা করছেন রাশেদ খান। আজকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। রাশেদ খান বলেছেন, আমাদের একজন বিপ্লবী যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন, সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে এখনও পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা যায়নি। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করতে পারে তাহলে 50 লক্ষ টাকা উপহার দেয়া হবে। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছিল। আমার কাছে মনে হয় এইবার যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2, আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে
রয়েছে উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের এই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। খুবই ভয়াবহ একটা মন্তব্য করেছেন তিনি। বলছেন যে আওয়ামী দোসরদের প্রতিনিধি উপদেষ্টা পরিষদে আছে, সরকারের বিভিন্ন জায়গায় বসে রয়েছে। উপদেষ্টা পরিষদে কারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন কিংবা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, এটা যদি সত্যিই থেকে থাকে, সরকারের আমার মনে হয় যে সেই ব্যাপারে তো কনসার্ন হওয়ার কথা এবং হওয়া উচিত। যদি উপদেষ্টা পরিষদেই সরকার বিরোধী পক্ষ বসে থাকে এবং রাশেদ খানের এই মন্তব্য যদি সত্যি হয়ে থাকে, এই ব্যাপারে সরকার কি ভেবে দেখেছে? আর যদি মানে এরকম কিছু না হয়, তাহলেও তো রাশেদ খানকে বলা উচিত যে আপনি এই যে অভিযোগ করছেন এর পেছনে তথ্য প্রমাণ কি, সেগুলো তার কাছ থেকে জানা উচিত, জেনে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ রাজনৈতিক ব্যক্তিরা এবং গুরুত্বপূর্ণ যারা জুলাই আন্দোলন করেছে তাদের অন্যতম রাশেদ খান গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই তো তিনি বিবেচিত। তিনি যখন এই ধরনের কথা বলছেন তখন সরকার সেই ব্যাপারে চুপ করে না থেকে আমার মনে হয় সেই ব্যাপারের খুঁটিনাটি একেবারে বিস্তারিত ব্যাপারটা দেখা উচিত। কারণ এটা একটা ভয়াবহ তথ্য। উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা বসে আছে আর সরকার দেশ চালাচ্ছে, আওয়ামী বিরোধী অ্যাক্টিভিজমে যাচ্ছে। আজকেও প্রধান উপদেষ্টা বারবার আওয়ামী ফ্যাসিস্টের কথা বলেছেন এবং তাদের প্রতিরোধের কথা বলেছেন এবং তার এটাও বলেছেন তিনি যে মানে এই পরাজিত শক্তি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই ধরনের কথাও বলেছেন। ঠিক সেই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যদি তাদের প্রতিনিধি বসে থাকেন তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? আমার মনে হয় ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তিনি বলেছেন যে এই সরকারের যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সব সময় সংস্কারের কথা বলেছিল, তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার হবে, একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা, তার কোনো কিছুই আমরা দেখিনি। অর্থাৎ সরকারকে তিনি পুরোপুরি ব্যর্থ বলছেন। সংস্কারের কথা বললেও সংস্কারের কিছু দেখা যায়নি। তাহলে এই যে দিনের পর দিন, মাসের পর মাস মিটিং করে যে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়িত হলো, সেটার মানে কি বলবো প্রজ্ঞাপন জারি করা হলো, রাষ্ট্রপতির আদেশ জারি করা হলো, তাহলে সেই ব্যাপারগুলো কি কিছুই নয়? তাহলে সেগুলো কি কিছুই হলো না? রাশেদ খান আদতে কি বোঝাতে চাচ্ছেন? তিনি আরও বলেছেন যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতার এত বছরেও এখনও আমরা সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। সেটা একটা দীর্ঘদিনের খেদ তো অবশ্যই। বিজয়ের 54 বছর পেরিয়ে গেলেও আমরা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা কিংবা প্রকৃত আদর্শ কিংবা মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল যে আমরা একটা সুন্দর দেশ উপহার দিব কিংবা পাবো, সেটা বোধহয় অপূর্ণই থেকে গেছে। এই অপূর্ণ থেকে যাওয়ার দায় কিন্তু কেউই এড়াতে পারবেন না, সবারই দায় রয়েছে। রাজনীতিবিদদের যেমন দায় রয়েছে, তেমনি একেবারে সাধারণ মানুষেরও দায় রয়েছে। কারণ সাধারণ মানুষ রাজনীতিবিদ তথা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এগুলোর বিষয়ে সবসময় সোচ্চার হন না। এদেশে আমরা দেখেছি যখন যে সরকারে আসে ইচ্ছামতো একসাথে, আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে এক ধাপে জ্বালানি তেলের দাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা বাড়িয়ে দেয়া হলো। অথচ আমরা জাতি হিসেবে এই ব্যাপারে কিছুই করিনি, কোনো প্রতিবাদ করিনি, ওই ফেসবুকে 1-2 লাইন লেখা পর্যন্তই হয়েছে। অথচ আপনি পাশের দেশ ভারতে চিন্তা করেন, ওখানে যদি 25 পয়সা জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে লোকজন রাস্তায় নেমে আন্দোলন করে। কিন্তু আমরা এমন একটা মানে বড়লোক জাতি হিসেবে নিজেদেরকে মনে করি যে এক ধাপে 1 লিটারে 40 টাকা 60 টাকা বেড়ে যাচ্ছে জ্বালানি তেলের, আমরা সেটা মেনে নিচ্ছি। এই ব্যাপারগুলো, এই যে সব কিছু সয়ে যাওয়া জাতিতে আমরা পরিণত হয়েছি, সেই হিসেবে আমরা যারা এদেশের নাগরিক তাদেরও কিন্তু দায় রয়েছে। শুধু রাজনৈতিক দলের ব্যর্থতা বললে সেটা তাদের প্রতি অবিচার করা হবে। তাদের যেমন ব্যর্থতা রয়েছে, সুশীল সমাজের যেমন ব্যর্থতা রয়েছে, আমলাদের যেমন ব্যর্থতা রয়েছে,
তেমনি আমরা যারা জনগণ তাদেরও ব্যর্থতা রয়েছে। গত 54 বছরে মুক্তিযুদ্ধের প্রকৃত যে মর্যাদা, সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। মুক্তিযুদ্ধের একটা সঠিক এবং সর্বজন গ্রহণযোগ্য একটা ইতিহাস সৃষ্টি করতে পারিনি। সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা বদলে যেতে দেখেছি। এই ব্যাপারগুলো তো হচ্ছে, সেটা একটা দীর্ঘমেয়াদী তর্ক। কিন্তু রাশেদ খান যেটা বলছেন যে কিলিং মিশনে 50 জন টার্গেট, এই ব্যাপারটা খুবই ভয়াবহ অভিযোগ। আমার মনে হয় যে এই ব্যাপারটা রাশেদ খানের সঙ্গে কথা বলা উচিত সরকারের, এবং তার কাছে কোনো স্পেসিফিক তথ্য থাকলে সেই ব্যাপারটা, তিনি যেহেতু বারবার বলছেন, এর আগেও বলেছেন, তখনও আমরা আলোচনা করেছি, আবারও বলছেন, এবং বিশেষ করে ওসমান হাদির উপরে আক্রমণের পরে তিনি একবার বলেছেন, কিন্তু ওসমান হাদির উপরে আক্রমণের আগে, আক্রমণের পরে যখন তিনি আবার বলছেন এবং রিপিটেডলি এই কথা বলছেন, তখন অবশ্যই তার সঙ্গে কথা বলা যেমন উচিত, তেমনি এই ব্যাপারে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেটাও ক্লিয়ার করা উচিত। কারণ আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, দুই বেলা কাজ করে নিজের জীবিকা নির্বাহ করি, তাদের জন্য যদি সমাজটা অস্থির হয়ে যায়, সমাজে চলাচল করা, রাস্তায় চলাচল করা যদি কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য বয়ে আনবে। জাতি হিসেবে আমরা আবারও একটা ব্যর্থতার সম্মুখীন হব। আওয়ামী লীগকে যে অভিযোগ করে ফ্যাসিস্ট বলে আমরা বিদায় করেছি, তাদেরকে বিদায় করার পরেও যদি আমরা সত্যিকারের যে প্রত্যাশা আমরা করেছিলাম, কিংবা যে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সুন্দর একটা দেশ হবে, বাংলাদেশ 2.0, নানা কথাই তো বলা হয়েছে, সেগুলো কতটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি, কতটা পারছি, কতটা ব্যর্থ হচ্ছি, ব্যর্থতার কারণগুলো কি কি, আমরা একই রকম গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছি কিনা, এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এই কারণেই, যেন কেউ এই কথা বলার সুযোগ না পায় যে আগেই তো ভালো ছিলাম। যদি কেউ বলেন যে আগেই তো ভালো ছিলাম, তাহলে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং আন্দোলনটা ব্যর্থতার দিকে চলে যাবে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে? এই যে রাশেদ খানের মন্তব্য, এই মন্তব্য তিনি যেটা করছেন, এবং সেটা আওয়ামী লীগের ওপরে সরাসরি দায় চাপাচ্ছেন যে আওয়ামী লীগ এই মিশনটা তৈরি করেছে, সেই ব্যাপারে আপনার যে মন্তব্য, আওয়ামী লীগ এই মিশনটা সত্যিই তৈরি করেছে কিনা, এই প্ল্যানে তারা আগাচ্ছে কিনা, আগালে কোন বাস্তবতায় আগাচ্ছে, কেন তারা আগাবে, কেন তারা এরকম একটা